সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আজকে একদম সকাল সকাল উঠেছি, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 5টা। তো উঠেছি একটাই কারণ হলো টোটোর পাপা আজকে বড় মার কাছে পুজো দিতে যাবে। এই দেখো বেরিয়ে পড়ছে। তো বেরিয়ে যাচ্ছে বলে আমি একটু দাঁড়িয়ে থাকলাম, চলে যাচ্ছে যেহেতু সকাল সকাল পুজো দিতে। আর ও আমাদের কালনা থেকে 5:20 ট্রেনটি ধরবে, তারপরেই কিন্তু নৈহাটির উদ্দেশ্যে রওনা দেবে। তো ওইদিকে চলে গেল। আর কি করব, দুগ্গা দুগ্গা করে সংসারের সমস্ত কাজকর্মে কিন্তু এবার হাত দিয়ে দিয়েছি। তো ও যাওয়ার আগেই কিন্তু আমি সকালে উঠেছি, উঠে ওই দেখো বোতলে জল রাখা আছে, ডোডোর পাপা কল চালিয়েছিল, সেখান থেকে জলগুলো সব ভর্তি করে নিয়েছি। তারপর দুয়ার ঘরে মারুলি জল দিয়েছি এবং ঘরগুলোও ছাদ দিয়ে দিয়েছি ভালো করে। বাসি ঘরে বেরোতে নেই, তার সাথে তোমার দুয়ার ঘরটাও বাসি রাখতে নেই, সেই কাজগুলো করে নিয়েছিলাম। তো তারপরে ও চলে গেল, যেহেতু আস্তে আস্তে কাজগুলো এবার কিন্তু সেরে নেবো। ওদিক দিয়ে ডোডো আজকে অনেক সকালে ঘুমের থেকে উঠেছে। ও উঠে কিন্তু কি করবে, তাই গাড়িটা বের করে দিলাম। আমি বললাম তুই খেলা কর, আমি ওই দিক দিয়ে কাজগুলো সামলে নিই। তো এই দেখো এই দিক দিয়ে ঝাঁট দিতে চলে এসেছি সোজা। তারপরে ওই যে ওর দাদু ওই টিফিন কৌটোটা বের করলো, তো ওকে বলছে তোকে একটু নিয়ে গিয়ে মাঠে খেলা করব, তারপরে 6টা বাজলে স্কুলের সামনে টিফিন কৌটোটা রেখে বাড়ি চলে আসবো। তাই ওনারা ওই দিক দিয়ে কিন্তু চলে যাচ্ছেন, তার সাথে একটা গামছাও নিয়ে যাচ্ছে, যেহেতু ওইখানে গিয়েও ভীষণ দুষ্টুমি করে, তো ঘেমে যায় আর কি, সেই জন্য গামছা দিয়ে ওর মাথা টাথা মুছিয়ে দেবে সেই কারণে। জানো তো বন্ধুরা, এখন সময়গুলো এত ভালো যাচ্ছে, মনে হচ্ছে এই দিনগুলো আর জীবনে ফিরে পাবো কিনা। কেন বলো তো, এখন ধরো ডোডো ছোট আছে, ওর পড়াশোনার কোনো চাপ নাই। ও বড় হলে আমাদেরও মাথায় চাপবে ওর পড়াশোনার চাপ, আমাদেরও টেনশন হবে ছেলের সাথে সাথে, প্লাস এরপরের দিনগুলো কিন্তু অনেকটাই চিন্তার। এখনকার ওর জীবনটা অনেক সুন্দর, মানে আমাদের কাছেও কিন্তু কোনো চিন্তা নেই, চিন্তামুক্ত একটা জীবন। তবে হ্যাঁ, কোনো চিন্তা নেই, চিন্তামুক্ত একেবারেই নয়, এখনো অবধি চিন্তা আছে ছেলেটাকে একটা ভালো স্কুলে যদি ভর্তি করে পড়াতে পারি, তাহলেই কিন্তু শান্তি বলে জিনিসটা নিজের মধ্যে আনবো। তবে এই সময়টা কিন্তু অনেকটাই ভালো সময় চলে যাচ্ছে, বুঝতেই পারছি না সময়গুলো কিভাবে কেটে যাচ্ছে। আমাদের যখন বিয়ে হয় তখন দেখি এই কদিন আগেই যে বিয়েটা হলো, কিন্তু তারপর ডোডো হলো, আস্তে আস্তে দেখো ডোডোর বয়সও কিন্তু 2 বছর 9 মাস হয়ে যাচ্ছে। দেখতে দেখতে চোখের সামনে ছেলেটাও বড় হয়ে যাচ্ছে, এটাই হয়তো জীবন। যাই হোক, এই দিনগুলোই না অনেক মধুর জানো। যখন ভাবি যে আমরা বিয়ের পরপর সময়গুলো যখন ডোডো ছিল না আমাদের মধ্যে কতই না আনন্দ ফুর্তি করেছি, এখনও করি, তবে কি বলতো সেই সময়গুলো একরকম, এখনকার সময় একরকম, সামনের সময় একরকম এবং আস্তে আস্তে যত সময় যাবে জীবনটাও কিন্তু আস্তে 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 স্টেপ বাই স্টেপ পাল্টাতে থাকছে। এই জীবনটাই জানো তো জীবনের সব থেকে আনন্দের সময়, সব থেকে ভালো সময়। তাই সবসময় মনে হয় যে এই জীবনটা আর হয়তো কখনোই ফিরে পাবো না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে ঝাঁটাটা ধুয়ে জায়গা মতো রেখে দিলাম, তারপর রাতের কিছু ভাত ছিল সেগুলো ফেলে আসলাম ওই গর্তে। তারপরে ওই দিক দিয়ে আমি কিন্তু বাসনগুলো মেজে রেখেছিলাম, রাতের বাসি বাসন, সেগুলোও ধুয়ে নিলাম। আর এই দেখো এই দিক দিয়ে সোজা চলে এসেছি কালি কড়াইটার মধ্যে সার্ফ চাই বুলিয়ে দেবো। কালি কড়াই বলতে কি বলো তো, কাঠের উনানে রান্না করি তো, সেই কারণে আমরা গ্রামের বউরা বলি এই কড়াইটার নাম কালি কড়াই। আমি বিশেষ করে বলি যেন কালির কড়াই, যেহেতু কাঠে রান্না করা হয় সেই কারণে। তো এই দিক দিয়ে আমি সার্ফ ছাইটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এই দিক দিয়ে আস্তে আস্তে করে এই জায়গাটা ভালো করে বুলিয়ে নিচ্ছি। জানো তো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠেছি 5টারও আগে, তবে কাজকর্ম করতে করতে একটু একটু করে বেলা হতে হতে এখন 7টায় ঘড়ির কাঁটা দাঁড়িয়েছে। চোখে পড়লো, মনে হচ্ছে যেন সময়টা কিভাবে চলে গেল। এই সকাল হলো, ডোডোর পাপা স্নান টান করে রেডি হয়ে রওনা দিল, চোখের সামনে দেখলাম এখন শুনছি ফোন করে বলল ওরা ব্যান্ডেল পৌঁছে গেছে, মানে নৈহাটি যেতে আর একটা ট্রেন ধরবে। তো সত্যি খুব ভাল লাগছে যে বড় মার কাছে পুজো দিতে যাচ্ছে, নিজেরও শান্তি লাগছে
জানো। কেন জানো তো, আমি যাওয়ার ভীষণ শখ ছিল, তবে ডোডো অনেকটাই ছোট আর ওই লাইনে ট্রেনগুলো ভীষণ ভিড় হয়, সেই কারণে জানো তো আমার আর যাওয়া হলো না। ডোডো ছোট বলে বড় হোক, তারপরে বলেছে নিয়ে যাবে। মা যেদিন টানবে সেদিন মায়ের কাছে যাব, ভীষণ শখ ছিল মাকে পুজো দেব। তবে আমার প্রিয় মানুষটা যে ওই মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারলো, মায়ের ফটো এনেছে, এটা করেই আমার কিন্তু অনেকটাই শান্তি লাগছে। এই দেখো আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এরই মধ্যে আমাদের সকালের খাওয়া দাওয়া সকলেরই হয়ে গেছে। ডোডোর পাপা নাই, বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, অন্যরকম লাগছে একেবারে। তো ও নেই বলে কেমন একটা লাগছে জানো তো। কি করব, নেই যেহেতু বাড়িতে, কাজও কম। দেখবা বেটা ছেলেরা যদি বাড়িতে না থাকে অনেকটাই কাজ কম হয়, সেই জন্য মনে হচ্ছে কাজ খুব একটা নাই। এই মোটামুটি খাচ্ছি থাকছি বসছি, এই করে করে কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। আর বাড়িতে বেটা ছেলে থাকলে ওর খাবার রেডি করা, এই ওই হ্যাড্ডা ব্যাড্ডা কত কাজই না থাকে, তাই না বলো আমাদের মেয়েদের। তো আজকে এই দেখো শিম চচ্চড়ি রান্না করব। কালকে বলেছিলাম না ডোডোর পাপা বাজার থেকে শিম নিয়ে এসছে, নতুন সবজি। এই শিমটা ভাবলাম কোনো রকম কোনো তরকারি করব না, একেবারে সর্ষে বেটে শিমটা একটু চচ্চড়ি করব। এই শিম চচ্চড়ি খেতে আমার ভীষণ ভাল লাগে জানো, তার জন্যই কিন্তু এরকমভাবে আজকে শিমটা চচ্চড়ি করলাম। আর দেখো একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো, আমি যখন এক সপ্তাহ আগে কাঠের উনানে রান্না করেছিলাম তখন উনানের পাশটা একেবারে ভিজেছিল, কিন্তু আস্তে আস্তে কি সুন্দর করে উনানের পাশটা শুকিয়ে যাচ্ছে। যত দিন যাবে তত পুরোটাই শুকিয়ে যাবে, তখন কিন্তু মনে হবে উনান ছেড়ে আর কোথাও উঠবো না। আর এই শীতকালে উনানে রান্না করতে, পিঠে পুলি খেতে এত ভালো লাগে সে আর বলে তোমাদেরকে বোঝানোর মতো নয়। এই শীতকালে যেন আমার খুব ভাল লাগে, উনানের ধারে বসে থাকবো, পিঠে করবো, খাবো, মানে এই শীত জিনিসটাই যেন থাকে না। তবে আমরা গ্রাম বাংলার মানুষেরাই এই ফিলিংসটা অনুভব করি, টাউনে যারা থাকে তারা কখনোই কিন্তু এই ফিলিংসটা অনুভব করতে পারে না। তো আমার সত্যি ভীষণ ভাল লাগে যেন এই কাঠের উনানটা। এখন মনে হয় যে এখন যদি পারি 2-3টা কাঠের উনান এরকমভাবে রান্না করে নেব। আর অনেক স্বপ্ন আছে, সেগুলো না হয় আস্তে আস্তে তোমাদের সকলকেই জানাবো। তো এই দেখো আমার না এই দিক দিয়ে রান্না হয়ে গেল শিম চচ্চড়ি, তারপরে রান্না বসিয়েছি মূলো দিয়ে আলু দিয়ে তরকারি। তো মূলো আর আলুটা কিন্তু ফুটে গেছে মোটামুটি করে, এদিক দিয়ে কিন্তু আমি টক বকিয়ে ফুটে গেছে বলে তোমার ডোডোর জন্য কিছুটা মতো তরকারি তুলে রাখবো। কেন জানো তো, ও আবার ঝাল তরকারি খেতে পারে না, সেই কারণে। তো এই দিক দিয়ে বাছাই চলছে, মানে মূলো তুলবো না, মূলো ও খায় না, ও শুধু আলু আর ঝোল এটুকুই তুলবো। আর এই মূলো আলু ঝোলটা যেন বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই প্রথম খেয়েছি, খুব ভাল লাগে জানো। তোমরা যারা খেতে চাও অবশ্যই করে খেতে পারো, আদা জিরে বাটা দিয়ে এরকম করে তরকারিটি ভীষণ টেস্টি হয় জানো। আমি কখনোই বিয়ের আগে খাইনি, তবে ডোডোর পাপার সঙ্গে যখন আমি কথা বলতাম ফোনে তখনও আমাকে বলতো আজ এই রান্না হয়েছে ওই রান্না, মানে অনেক নিত্য নতুন রান্না যেগুলো আমি কখনো নামই শুনিনি সেগুলো আমার শ্বশুরবাড়িতে হয়েছে, এবং আমি এখন নিজে রান্না করতে শিখে গেছি, অনেকটাই টেস্টি। এই দেখো ডোডোর পাপা চলে এসছে বড় মার কাছে, তো ওর কাছ থেকে আমি কিন্তু বলে রেখেছিলাম যে আমাকে একটুখানি মায়ের ভিডিও দিও। দেখেছো কত মানুষের ভিড়, সবাই কিন্তু পুজো দেওয়ার জন্য ব্যস্ত। দুটো ফ্রেম এনেছে, একটা হলো আমার মায়ের জন্য আর একটা আমাদের বাড়ির জন্য, মানে ঠাকুরের ওইখানে রাখবো, পুজো হবে, পুজো করবো আর কি। তবে যদি কখনো ভগবান দিন দেয় আমি মায়ের কাছে যেতে পারি, সেদিন আমি বড় পিকচার আনবো, এনে আমার ঘরে মাকে আমি রেখে দেবো। তবে সেই স্বপ্নটা আছে, সেটা যদি পূরণ মা আমার ক্ষমতা দেয় করার, তাহলেই কিন্তু পূরণ করব। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিক দিয়ে কিন্তু ডোডোর পাপা চলে এসছে। তারপর প্রসাদ খেলাম, একটু কথাবার্তা বললাম, বসেছিলাম। তারপরে জানো তো সন্ধ্যা হলো, তারপরে এই দেখো এদিকে পাস্তা রান্না করতে এসছি। অনেক দিন ধরেই না ডোডো বায়না করছে পাস্তা খাবে পাস্তা খাবে। এখন ধরো ও সমস্ত খাবারের টেস্ট বুঝতে শিখেছে, নাম বুঝতে শিখেছে, কোন খাবারটা কেমন খেতে লাগে সেটাও বুঝতে শিখে গেছে, তাই বায়নাটাও এখন থেকেই শুরু হয়ে গেছে। সত্যি বলতে এই দিনটার আশায় আমি যেন অনেক দিন ধরে বসেছিলাম। আমি যেন ছোট থেকে মনে হতো, ছোট থেকে বলতে কি বলতো, যখন এই ধরো উচ্চ মাধ্যমিক দিই তখন যেই খাবারগুলো আমি রান্না করতে পারতাম বা হতো, তখন নিজের মনের মধ্যে
ফিল করতাম যে কখনো যদি আমার সন্তান হয় তাকে সবসময় আমি এরকমভাবে রান্না করে খাওয়াবো, এবং আমার এগুলো খুব ভালো লাগে যেন। আর বিশেষ করে আমার সন্তানের প্রতি যে ফিলিংসটা সেটা বলে বোঝানোর মতো নয়। তো সবার প্রতি হয়, তবে ওরটা একটুই আলাদা। তো ওই যে ওর আবদার রাখতেই হবে। আমার মনে হয় যত কষ্টই হোক, মরণও যদি হয়ে যায়, আমার সন্তান যদি আমার কাছে খাবার পছন্দ করে চায় সেটা আমি ওকে করে দেবই দেবো। তো আজকে ও বলছে দুপুর থেকে পাস্তা খাবো। ঘরে ছিল, ওর দোষ ছিল না, ও দেখেছে বলে কিন্তু আরও বলছে পাস্তা খাবে বলে। তো আমি বললাম ঠিক আছে। তো এই দেখো প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নিলাম। তো আমি কখনোই পাস্তা রান্না করিনি জানো, আজ ফার্স্ট টাইম করলাম। অনেকবার খেয়েছি, জানি কিভাবে করে, তবে নিজে হাতে কখনো এভাবে রান্না করিনি। তবে আজকে প্রথম দিন বাড়িতে সকলকেই বলেছিলাম যদি খারাপ হয় কিছু বলো না প্লিজ, প্রথম দিন তো। কিন্তু তার উল্টোটা হয়েছে, সকলেই প্রচুর টেস্টি বলেছে, ভীষণ সুন্দর হয়েছে বলেছে। জানো পাস্তাটা, আমার এই পাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। এক একটা পাস্তা আছে নলের মতো, এক একটা নলের মতোই কিন্তু বেঁকানো, সেই সমস্ত পাস্তা থেকে এই দড়ির মতো পাকানো পাস্তাগুলোই ভীষণ টেস্টি লাগে। কারণ কি বলতো, এই পাস্তাগুলোর গায়ের মধ্যে তোমার মশলাটা ঢুকতে পারে, আর ওই পাস্তাগুলোর বাইরে দিয়েই খালি মশলাটা থাকে, ভেতর দিয়ে কিন্তু মশলাটা ঢুকতে পারে না। সেই কারণে আমার এই পাস্তাটাই ভীষণ ভালো লাগে। তো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার সময় কিন্তু একটু রিফাইন তেলও ফেলে দিয়েছিলাম যাতে গায়ে না লাগে। তারপরে কিন্তু বাটিতে নামিয়ে ভালো করে জল দিয়ে, একবার ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিয়েছি যাতে করে পাস্তার গায়ে যে লোট জিনিসটা থাকে সেটা ধুয়ে চলে যায়। তবে বেসিন যদি থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো জানো। বেসিন নাই তো, তাই আমি কি করলাম, ফুটো বাটির মধ্যে নিয়ে নিচে করে একটা সসপ্যান রাখলাম, তারপরে কিন্তু জলটা দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দরভাবে জলটা ঝরে গেছে। তো এই দেখো এদিক দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা আমার মোটামুটি করে ভাজা হয়ে গেছে। আজকে কিচ্ছু ছিল না ঘরে সবজি, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করেছি। পাস্তায় অনেক কিছুই দেয়, বিনস ক্যাপসিকাম হ্যান্টা ব্যান্টা, তবে কিচ্ছু ছিল না বলে এইটুকু দিয়েই আজকে করলাম। আর ডোডোর পাপাকে বলেছিলাম দুটো মতো ডিম আনবার, দুটো ডিম দিয়ে কিন্তু আজকে পাস্তাটা রান্না করব। আর নিচে 1 কেজি পাস্তা প্যাকেট 40 টাকা দিয়ে। তবে কি বলো তো, পাস্তাটা আজ প্রথম করছি বলে একদমই অল্প করে ট্রাই করছি। যদি খারাপ হয়, যদি ভালো না হয়, তখন সবার কাছে কথা শোনার থেকে এভাবে করাটাই আমার কাছে বেস্ট মনে হয়। তাই জানো তো অল্প করে করলাম, সবার কাছে প্রচুর প্রশংসা পেয়েছি, আরও আমার উৎসাহ বেড়ে গেল এই রান্নার প্রতি। তো পুরো পাস্তাটা তোমার ডিমটা দিয়ে যে ভুজিয়া মতো করলাম, তারপরে একটু একটু করে ভেঙে ভেঙে নিচ্ছিলাম যাতে করে গোটা গোটা না থাকে আর অনেকটা যেন হয়ে যায়। এই দেখো পাস্তাটা একটার গায়ে একটা লেগেই যায়নি, কি সুন্দরভাবে হয়েছে। সত্যি আমি যে আমিও ভীষণ খুশি, এত সুন্দরভাবে পাস্তাটা সিদ্ধ হয়েছে, তার সাথে একটার গায়ে একটা লেগেও যায়নি। তো এইভাবেই কিন্তু পাস্তাটা রান্না করলাম। হ্যাঁ, নামানোর আগে তোমার দিয়েছিলাম ম্যাগি মশলা, তার সাথে দিয়েছিলাম তোমার সস। এইটুকুই ছিল আজকে রাত অবধি ব্লগটি। আচ্ছা, ব্লগটি এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। আরও ভালো লাগলে ছোট্ট চ্যানেলে একটি নতুন সদস্য হয়েও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।